নেদারল্যান্ডসের বিপক্ষে এশিয়া কাপ টি-20-র প্রস্তুতি, দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে টাইগারদের। সাফ অনূর্ধ্ব-17 নারী ফুটবলে শুক্রবার বিগ ম্যাচ বাংলাদেশের। ভারতকে হারালেই শিরোপার রেসে এগিয়ে যাবে অর্পিতা আলপিরা। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দলে ফিরছে নেইমার। 22 মাস পর সেরা ফুটবলারের জাতীয় দলে ফেরাকে ঘিরে উন্মাদনায় দেশটির মিডিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইম। সাথে আছি আমি শফিক রায়হান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এশিয়া কাপ টি-20 প্রস্তুতিতে দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে বাংলাদেশকে। এশিয়া কাপে খেলবে শক্তিশালী দলগুলোর বিপক্ষে, সেখানে টাইগারদের মিশন নেদারল্যান্ডস। প্রস্তুতি নিতে হচ্ছে ডাচদের বিপক্ষে খেলে, অথচ এই সিরিজটি খেলার কথা ছিল ভারতের বিপক্ষে। কিন্তু উপমহাদেশে এখন খেলাধুলায় রাজনীতির প্রভাব বেশি, তাতেই হঠাৎ ক্রীড়াঙ্গনে অচল অবস্থা তৈরি হচ্ছে। ভারতের পরিবর্তে 26 আগস্ট বাংলাদেশে আসছে ডাচ ক্রিকেট দল। টাইগারদের জোর প্রস্তুতি চলছে সিলেটে। এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে সিলেটে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ শেষ হয়েছে গত 24 জুলাই। আগামী 9 সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ টি-20। টুর্নামেন্টের প্রস্তুতিতে গত 6 আগস্ট থেকে অনুশীলন ক্যাম্প শুরু করে টাইগাররা। ঢাকা পর্বের অনুশীলন শেষে লিটন দাসের দল ব্যাট বলে ঘাম ঝরাচ্ছে সিলেটে। এফটিপি সূচিতে আগস্টে ভারতের বিপক্ষে হোম সিরিজ থাকলেও তা স্থগিত হয়ে যায়। জাতীয় দলের ম্যাচ প্র্যাকটিসের জন্য বিসিবির আমন্ত্রণে সাড়া দেয় নেদারল্যান্ডস। এশিয়া কাপে অংশ নেওয়ার আগে ডাচদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে লিটন দাসের দল। সিলেটে 30 আগস্ট, 1 ও 3 সেপ্টেম্বর হবে ম্যাচগুলো। সে লক্ষ্যেই কঠোর অনুশীলনে ফিটনেস, স্কিল ট্রেনিং, পাওয়ার হিটিং, বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে শিষ্যদের দক্ষ করে তুলছেন কোচ ফিল সিমন্স। সিলেটের ক্যাম্পে আছেন 21 জন ক্রিকেটার। প্রতিদিন বিকেলে ও সন্ধ্যায় 2 স্লটে থাকছে 4 ঘন্টার অনুশীলন। 24 ও 25 আগস্ট ম্যাচ সিনারিওর পর 26 তারিখে বিসিবি এইচপি দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলবে ক্যাম্পের ক্রিকেটাররা। 26 আগস্ট ঢাকায় আসবে নেদারল্যান্ডস দল। অক্টোবর নভেম্বরে খুব ব্যস্ত শিডিউল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। 9 অক্টোবর ঢাকায় এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে হংকং এর মুখোমুখি হবে এবং 14 অক্টোবর অ্যাওয়ে ম্যাচে হংকংয়ে গিয়ে খেলবে বাংলাদেশ। নভেম্বরে ভারত আসবে ঢাকায় ফিরতি ম্যাচ খেলতে। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে এই 3টি ম্যাচ বাংলাদেশ ফুটবলের অ্যাসিড টেস্ট। কিন্তু সেই টেস্টের আগে অনুশীলনে পুরো স্কোয়াডকে পাচ্ছেন না কোচ হাবিয়ার কাবরেরা। ফিফার পেশাদার ফুটবলের নিয়মের গ্যারাকলেই পড়েছে বাংলাদেশ জাতীয় দল। এশিয়ান কাপ বাছাই ফুটবলে আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। ঢাকা স্টেডিয়ামে 9 অক্টোবর হোম ম্যাচ ও হংকংয়ে 14 অক্টোবর হবে অ্যাওয়ে ম্যাচটি। তারই প্রস্তুতিতে 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় ফুটবল দল। সে লক্ষ্যে গত 14 আগস্ট শুরু হয় জামাল ভুঁইয়াদের অনুশীলন ক্যাম্প। জাতীয় দলের অনুশীলনে আবাহনীর খেলোয়াড়রা যোগ দিলেও ছাড়পত্র পাননি বসুন্ধরা কিংসের 10 ফুটবলার। তাই 14 ফুটবলারকে নিয়েই অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোচ হাভিয়ার কাবরেরা। ফিফার নিয়মে ম্যাচের 72 ঘন্টা আগ পর্যন্ত নিজেদের খেলোয়াড়দের ছাড়তে বাধ্য নয় ক্লাবগুলো। ফিফার এই নিয়ম মেনেই খেলোয়াড়দের ছাড়েনি বসুন্ধরা কিংস। আগামী 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। প্রিমিয়ার লিগের ক্লাবগুলো নিজেদের ফুটবলারদের ফিটনেস ট্রেনিং ও কন্ডিশনিং ক্যাম্পে ব্যস্ত সময় পার করছে। দীর্ঘ মৌসুমের শুরুতে এই ফিটনেসে ঘাটতি থাকলে খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য বসুন্ধরা কিংসও নিজেদের খেলোয়াড়দের নিয়ে কোনো ঝুঁকি নেয়নি। বিদেশের লিগে খেলার ব্যস্ততায় লেস্টার সিটির হামজা চৌধুরী, ইতালির চতুর্থ স্তরে খেলা ফাহমুদুল ইসলাম এবং কানাডা প্রবাসী সমিত সোম কেউই নেই ক্যাম্পে। আদর্শ প্রস্তুতির সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। পুরো দলকে অনুশীলনে না পাওয়ায় পরিকল্পনা মতো ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করতে পারছেন না স্প্যানিশ কোচ কাবরেরা। প্রস্তুতিতে অসন্তুষ্টি থাকলেও ক্যাম্প নিয়ে ইতিবাচক থাকতে চান তিনি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। নারী ফুটবলে আরেকটি চ্যালেঞ্জ বাংলাদেশের। শুক্রবার সাফ অনূর্ধ্ব-17 নারী ফুটবলে বিগ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থিম্পুর চাংলিমিথম স্টেডিয়ামে বিকেল 3টায় শুরু হবে ম্যাচটি। 4 দলের এই টুর্নামেন্টে 2 দলই জিতেছে নিজেদের প্রথম ম্যাচ। তাই ডাবল লিগের এই আসরে ভারতের বিপক্ষে জিতলেই শিরোপার রেসে এগিয়ে যাবে অর্পিতা আলপিরারা। বয়সভিত্তিক সাফে 7 বার শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। শুধু অনূর্ধ্ব-17 পর্যায়ে ট্রফিটাই জেতা হয়নি তাদের। পরিসংখ্যান, শক্তি ও সামর্থ্যের বিচারে এবারের আসরে হট ফেভারিট লাল সবুজের দল। থিম্পুতে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করে তারা। জোড়া গোল করেন আলপি। দারুণ উজ্জীবিত মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। তাদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে।
2024 সালে অনূর্ধ্ব-16 সাফে 4 ম্যাচের 4টিতে জিতেছিল বাংলাদেশ। সেই প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে খেলা ফাইনালে মেয়েদের সর্বশেষ ম্যাচ, যেই দলের 15 জনই আছেন বর্তমান দলে। এবারের আসরে অন্যতম ফেভারিট ভারত। ম্যাচটিকে নিয়ে ভিন্ন পরিকল্পনা থাকছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে 7-0 গোলের বড় ব্যবধানে হারায় ভারত। ইন্ডিয়ার সাথে ম্যাচ, আমরা যে ভুল ত্রুটিগুলি করেছি, আমরা যে মিস্টেকগুলি করেছি, এই মিস্টেকগুলি যেন না হয় সেগুলি নিয়ে আমরা কাজ করেছি। ভিডিও অ্যানালাইসিস আমরা করব যে ইন্ডিয়ার সাথে আমরা কিভাবে ম্যাচ খেলবো, কারণ আমরা এখন ফোকাস করতেছি ইন্ডিয়ার সাথে ম্যাচ। আমরা লাস্ট কি করছি সেটা আমাদের দেখার বিষয় না। 4 দলের সাফ অনূর্ধ্ব-17 নারী ফুটবলের ফরম্যাট ডাবল রাউন্ড রবিন লিগ। প্রতিটি দল দুবার করে একে অপরের মুখোমুখি হবে। টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ, ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। মানিক মাহমুদ, বাংলাভিশন, স্পোর্টস ডেস্ক। অলিম্পিক এশিয়ান গেমসের মতো ক্রীড়া আসরগুলোতে অ্যাথলেটিক্সকে বলা হয় কুইন গেম। আর অ্যাথলেটিক্সের সেরা ইভেন্ট 100 মিটার স্প্রিন্ট। 10 সেকেন্ডের এই স্প্রিন্টের আকর্ষণ ক্রীড়াঙ্গনে সবকিছুর ঊর্ধ্বে। শুক্রবার শুরু হচ্ছে জাতীয় সামার অ্যাথলেটিক্সের 17তম আসর। সেখানে কে হবেন দেশের উজাইন বোল্ট আর কে হবেন মারিয়ান জোন্স, সেই উত্তেজনায় মেতে ওঠার অপেক্ষায় দেশের অ্যাথলেটিক্স। সামার অ্যাথলেটিক্সে মূল প্রতিযোগিতা হবে জাতীয় স্টেডিয়ামে, তবে ম্যারাথন ইভেন্ট হবে পূর্বাচলের 300 ফিট সড়কে শুক্রবার ভোর 4:30টায়। জ্যাভলিন থ্রো ছাড়া বাকি সব থ্রোয়িং ইভেন্ট হবে আর্মি স্টেডিয়ামে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম। প্রায় 500 অ্যাথলেট অংশ নিচ্ছে সামার অ্যাথলেটিক্সে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 3 দিনের এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা 2 গ্রুপে থাকবে 40টি ইভেন্ট, পুরুষদের 22টি ও মেয়েদের 18টি ইভেন্ট। এবার প্রতিযোগিতার রানিং ইভেন্টের ফলাফল ও টাইমিং এর জন্য ইলেকট্রনিক্স ফটো ফিনিশিং মেশিনের ব্যবস্থা থাকছে। এছাড়া অ্যাথলেটিক্সের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় ও সংগঠক 46 জনকে দেয়া হবে বিশেষ সম্মাননা স্মারক। যে ইভেন্টগুলি করলে হয়তো বেশি মাটি নষ্ট হবে, সেই ইভেন্টগুলি কয়টা আমরা আর্মি স্টেডিয়ামে করবো, যেহেতু আমাদের সব কিছু ব্যবস্থা আছে। তবে আমাদের আবার কিছু ইভেন্ট যেমন জ্যাভলিন টেবলিন আছে, এগুলি আমরা এখানে করবো। তো এই ব্যাপারে তাদের সাথে একটা সমঝোতা হয়েছে আমাদের ডাইরেক্টর প্ল্যানিংয়ের সভাপতিত্বে, এবং আগামী থেকে আমরা আবার যথারীতি আমরা এখানে করবো গেম, এবং আমাদের থ্রো ইভেন্টও হবে। এবং যদি কোনো মাঠ নষ্ট হয় কিছু হয়, এটা আমাদের থেকেই আমরা ঠিক করে দেব, এই আলোচনা আমাদের হয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শীর্ষে উঠেছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ট্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে 8 রানের জয়ে ইমাদ ওয়াসিম, ফারিয়ান অ্যালেনের ব্যাটিং এবং ওবেদ ম্যাকয়ের বোলিংয়ে দারুণ জয় অ্যান্টিগার। ম্যাচে ব্যাটিংয়ে হতাশ করলেও 1 ওভার বোলিং করে 2 রান দিয়ে সাকিব নিয়েছেন ড্যারেন ব্রাভোর উইকেট। তাতেই কেইরন পোলার্ডের ঝড় থামিয়ে জয়ী ফ্যালকনস। তবে পেশাদার ক্রিকেটে সাকিব যে এখন আউট অফ টাচ তা তার পারফরমেন্সই পরিষ্কার। ঘরের মাঠে নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর 5টায় শুরু হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে অ্যান্টিগা। নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 167 রান করে সাকিবের দল। 13তম ওভারে 4র্থ বলে সাকিব শর্ট ফাইন লেগে সুনীল নারায়ণকে ক্যাচ দিয়ে ফেলেন। তার 13 বলে 7 রানে আউটের সময় অ্যান্টিগার স্কোর 5 উইকেটে 77। এরপর অধিনায়ক ইমাদ ওয়াসিমের 27 বলে অপরাজিত 39 এবং ফারিয়ান অ্যালেনের 20 বলে 45 রানের ঝড়ে 150 পার হয় স্কোর। সামার স্প্রিঙ্গার 5 বলে 10 রান করে অপরাজিত থাকেন। জবাবে ট্রিনবাগোর ওপেনার কালিন মুনরো 18 বলে 44 ও কিসি কার্টি 31 বলে 35 করার পর কায়রান পোলার্ড 19তম ওভারে 22 রান দিয়ে ম্যাচের উত্তেজনা শেষ ওভারে টেনে নেন। কিন্তু 6 বলে 14 রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হন ক্যারিবিয়ান বিস্ফোরক এই ব্যাটসম্যান। দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়ে সামার স্প্রিঙ্গারকে টানা 4টি ডট দেন পোলার্ড। শেষ বলে বাউন্ডারি হাঁকালেও কাজ হয়নি। পোলার্ড 28 বলে অপরাজিত 43 রান করলেও 6 উইকেটে 159-এ থামে ট্রিনবাগোর ইনিংস। ফ্যালকনস শীর্ষে উঠলেও 3 ম্যাচই সাকিবের পারফরম্যান্স হতাশাজনক। ব্রাজিল ফুটবলের জন্য বড় খবর, দলের সেরা তারকা নেইমার ফিরছেন বিশ্বকাপ বাছাই দলে। 5 সেপ্টেম্বর চিলি এবং 10 সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি দল ঘোষণা না করলেও নেইমার ফিরছেন এটা পরিষ্কার। আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার ফেরাটা যে বড় খবর তা পরিষ্কার করেছে দেশটির সংবাদ মাধ্যম। দেশের হয়ে রেকর্ড ৭৯ গোল করা তারকাকে বরণ করে নিতে প্রস্তুত ব্রাজিল ফুটবল। 2026 বিশ্বকাপে খেলা এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে 10 দলের পয়েন্ট টেবিলে কার্লো আনচেলত্তির দল রয়েছে 3য় স্থানে। বাছাই পর্বে বাকি তাদের আর 2টি ম্যাচ। শেষ 2টি ম্যাচের প্রথমটি মাঠে গড়াবে আগামী 5 সেপ্টেম্বর চিলির বিপক্ষে দেশের মাটিতে। এরপর 10 সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে বলিভিয়ার বিপক্ষে খেলে বাছাই পর্ব শেষ করবে রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 16 খেলায় 35 পয়েন্ট নিয়ে ইকুয়েডর ও ব্রাজিলকে সমান 10 পয়েন্ট দূরে রেখে বাছাই পর্বের শীর্ষে। শেষ দুই ম্যাচের জন্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। তবে স্কোয়াড ঘোষণা না করলেও এটা নিশ্চিত হওয়া গেছে যে এই দুই ম্যাচের জন্য তার দল থেকে বাদ পড়ছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র, আর দলে ফিরছেন ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র। 22 ম্যাচ পর নেইমারের জাতীয় দলে ফেরার খবরটি ব্রাজিলিয়ান মিডিয়াগুলো ফলাও করে প্রকাশ করেছে। ইনজুরির কারণে প্রায় 2 বছর ব্রাজিল জাতীয় দলে নেই নেইমার। সম্প্রতি চোট কাটিয়ে ব্রাজিলের ক্লাব সান্তোসের জার্সিতে মাঠে ফিরেছেন 33 বছরের তারকা ফুটবলার। তবে পারফরম্যান্সের নিরিখে আগের সেই নেইমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসার কথা হলো দিন দিন ফিটনেস ফিরে পাচ্ছেন নেইমার এবং পুরো 90 মিনিট খেলছেন শৈশবের ক্লাব সান্তোসের হয়ে। ওয়ান ফুটবলের বরাত দিয়ে ইয়াহু স্পোর্টস জানিয়েছে আনচেলোত্তির প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে নেইমারকে। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা এই ইতালিয়ান হাই প্রোফাইল কোচ আগামী 25 আগস্ট ব্রাজিলের শেষ দুই বিশ্বকাপ বাছাই ম্যাচের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবেন। জি গ্লোবও জানিয়েছে আনচেলোত্তির প্রাথমিক স্কোয়াডে যুক্ত হয়েছেন নেইমার। 2010 সালে ব্রাজিল জাতীয় দলে অন্তর্ভুক্ত হওয়া নেইমার এ পর্যন্ত দেশের হয়ে রেকর্ড 79 গোল করেছেন। সবশেষ 3টি বিশ্বকাপে দেশকেও প্রতিনিধিত্ব করেছেন দলের সবচেয়ে সেন্সেশনাল ফুটবলার হয়ে। বার্সেলোনায় 2013 থেকে 2017 আর পিএসজিতে 2017 থেকে 2023 সাল পর্যন্ত ক্যারিয়ারের সেরা সময়ে ফুটবলের দুই মহানায়ক লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একই কাতারে তার নাম উচ্চারিত হতো। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর এখন পুরনো সেই চোটই যেন নেইমারের নিত্য সঙ্গী। 25 বছরের ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল দলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ নিশ্চিত করার ম্যাচে একমাত্র গোলটি করা ভিনি হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না চিলির বিপক্ষে। রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ডকে বলিভিয়া ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ আনচেলোত্তি। এর মূল উদ্দেশ্য ভিনির অহেতুক ইনজুরিতে না পড়া এবং তার উপর থেকে কাজের চাপ কমানো। ব্রাজিলিয়ান মিডিয়াগুলোর খবর অনুযায়ী আনচেলোত্তির দলে রিয়াল মাদ্রিদের দুই তারকা সেন্টার ব্যাক এদের মিলিতাও ও উইঙ্গার রদ্রিগো ডাক পাচ্ছেন। ডাক পেতে পারেন চেলসির দুই তারকা ফরোয়ার্ড জোয়াও পেদ্রো ও উইঙ্গার এস্তেভাও উইলিয়ানের সঙ্গে সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। বর্বর ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ডে রক্ত ঝরছে ফিলিস্তিনে। সেখানে সাধারণ ফিলিস্তিনিরা যেমন নির্মম মৃত্যুর শিকার হচ্ছেন, বাদ যাচ্ছেন না নারী শিশুরাও। এমনকি ইসরায়েলি বাহিনীর হাতে নির্মম হত্যার শিকার হয়েছেন দেশটির ক্রীড়াঙ্গনের বেশ কয়েকজন তারকা। গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনের কিংবদন্তি জাতীয় বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মদ শালান। নিজের অসুস্থ মেয়ের জন্য খাদ্য ও ওষুধ সংগ্রহ করতে গিয়ে গুলিতে মারা যান দেশটির অন্যতম সেরা এই বাস্কেটবল খেলোয়াড়। শালান মধ্যপ্রাচ্যের সেরা বাস্কেটবল খেলোয়াড়দের মধ্যে অন্যতম ছিলেন। মাত্রই কিছুদিন আগে গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা সুলাইমান আল উবাইদ, যিনি ফিলিস্তিনি পেলে নামে পরিচিত। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, একই সাথে বিশ্ব বিবেকের কাছে অনুরোধ রাখছি এই বর্বর হত্যাকাণ্ড বন্ধের। এই পৃথিবীতে সবারই বেঁচে থাকার অধিকার আছে, আর যেন গাজায় একটি হত্যাকাণ্ড না ঘটে। আমরা স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জোর সমর্থন ব্যক্ত করছি। লং লিভ ফিলিস্তিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।